నీలి సముద్రం నా మనసేమో అందుట్లో పడవ ప్రయాణం। গাইস তোমরা কেমন আছো সবাই? আশা করি সকলে খুবই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা একটি রোমান্টিক তেলেগু সিনেমা ওপেন না সম্পর্কে জানবো। আচ্ছা, প্রেম কি, প্রেম কাকে বলে? এমন প্রশ্ন মাঝে মাঝে কারো না কারো মুখ থেকে শুনতে পাওয়া যায়। আসলেই প্রেম কি? আমার মতে দুইটি মনের মধ্যে একে অপরের প্রতি এক ভালোবাসা বা মায়ার বাঁধনই হচ্ছে প্রেম। যাই হোক, প্রেম বা ভালোবাসার সংজ্ঞা এক একজনের মতে এক এক রকম হয়। আচ্ছা, আমি প্রথম থেকেই কেন প্রেম নিয়ে আলোচনা করতেছি এমন প্রশ্ন হয়তো তোমরা মনে মনে ভাবতেছো, কি তাই না? ওপেন না হচ্ছে রোমান্টিক ড্রামা জনরার এক মুভি, আর এই মুভিতে প্রেম নিয়ে এক বিরল ইতিহাস রয়েছে। কি বললাম? প্রেম নিয়ে এক বিরল ইতিহাস রয়েছে। তাই আগেই একটু প্রেম শব্দটির সাথে পরিচিত হয়ে নিলাম। মুভিটি তেলুগু ইন্ডাস্ট্রি সহ ভারতের অন্যান্য রাজ্যগুলো মিলিয়ে এখন পর্যন্ত মোট আয় করেছে 100 কোটি রুপি, যেখানে এই মুভিটির ব্যয় ছিল মাত্র 22 কোটি রুপি। এখন আয়ের দিক থেকে বলতে গেলে ব্লকবাস্টার মুভি এটি। এমনকি তেলুগু ইন্ডাস্ট্রির অনেক ভালো ভালো নাম করা মুভির তুলনায় ওপেন না তার ব্যয়ের তুলনায় অনেক ভালো আয় করেছে। কিন্তু এখানে আমার একটা কথা আছে, তেলুগু ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো মুভিও দেখেছি, অনেক সময় পাবলিক এমন ভাবে খায় না। সেই দিক থেকে তেলুগুরা এই মুভিটি বেশ জাঁকজমক ভাবেই খেয়েছে। অনেক সাড়া দিয়েছিল সিনেমা হলে। সিনেমার গানের দিকে আসলে বলতে হবে ওপেন না মুভির গানগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। সাথে এই মাইয়ারে আমার আরো বেশি ভালো লাগছে। আর এর দেখার জন্য এই সিনেমা আমার কয়েকবার দেখতে হয়েছে এবং আমি চেষ্টা করব গানগুলো তোমাদের দেখানোর। তো একদিকে একজন দরিদ্র জেলে পরিবারের ছেলে আর অপরদিকে জমিদার পরিবারের একমাত্র কন্যা। এখন জেলের ছেলে আর জমিদারের মেয়ের বিরল এক প্রেম কাহিনী হচ্ছে এই মুভিটির মূল প্লট। তাহলে কিভাবে ঘটে এই প্রেমটি? প্রশ্ন আসছে তো মনে, তাই না? তাহলে চলো আমরা তবে জেনেই আসি তাদের প্রেম আসলে হয়েছিল কিভাবে। সিনেমার শুরুতেই আমরা একটি ছেলেকে দেখি যে সমুদ্রের তীরে রক্তাক্ত হয়ে পড়েছিল। কিন্তু কি হয়েছিল তার? কেনই বা এভাবে পড়ে রয়েছে সে? এসব আমরা এখন নয় আরো পরে জানতে পারবো। এবার আমাদের 2002 সালে জমিদার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা একজনকে বলতে শুনি বেবাম্মার কলেজের সময় হয়েছে, তাই তাকে যেন কলেজে নিয়ে যাওয়া হয়। ও হ্যাঁ, বেবাম্মা হচ্ছে জমিদার বাড়ির একমাত্র মেয়ে, তাই রোজ দিনের মতো গাড়িতে করে তাকে কলেজে নিয়ে যাওয়া হয়। গ্রামের সবাই জানে এই সময় বেবাম্মা গাড়িতে করে কলেজে যায়। এর নাম হচ্ছে গোবিন্দ। সেই মূলত বেবাম্মাকে কলেজে নিয়ে যাওয়া আসা করে। গাড়িতে এসে বেবাম্মাকে একটা বইও দেয়, কিন্তু বইটা আসলে কাকে দিল সেটা আমাদের দেখানো হয় না। তাই এই ব্যাপারটা তোমরা অবশ্যই মনে রাখবে যে গোবিন্দ বইটা আসলে কাকে দিল। যাওয়ার পথে দুইজন ছেলে বেবাম্মাকে দেখার জন্য গাড়ির পিছু নেয়, কারণ বেবাম্মা দেখতে খুবই সুন্দরী ছিল, আর সুন্দর মাইয়ের পিছনে ছেলেরা ঘুরু ঘুরু করবেই স্বাভাবিক। কিন্তু বুঝতে হবে ও জমিদার বাড়ির মেয়ে, তার পিছে ঘুরলে তারা কি ওদের ছেড়ে দেবে বলো? আর তখনই ওই দুজনকে অনেক মারধর করা হয়। এতে আশেপাশে সবাই এসব দাঁড়িয়ে থেকে শুধু দেখে, কিন্তু কারোরই আসলে কিছু বলার বা করার সাহস ছিল না। আর তার একটু পরেই সেই গাড়ি কলেজে চলে আসে। এরপরে রাত হলে একজন উকিল চলে আসে জমিদার বাড়িতে, তাও আবার 150 বছর পুরনো দলিল নিয়ে। সে অনেকক্ষণ যাবত সেখানে অপেক্ষা করে, কিন্তু জমিদার সেখানে আসে না। তাই সে দেখা করতে উপরে চলে আসে এবং দেখতে পায় জমিদার তার মেয়ের সাথে কথা বলতেছে, তাকে দুধ খাওয়াচ্ছে আর আদর করছে। কিন্তু ওইখানে আসলে কেউই ছিল না। তবে এসব আবার সেই উকিল দেখে আর অবাক হয়ে যায়। ঠিক তখনই গোবিন্দ এসে তাকে ভাগিয়ে দেয়। উকিল বলার চেষ্টা করে জমিদার নাকি উনার মেয়ের সাথে কথা বলতেছে, কিন্তু ওইখানে তো কেউ ছিল না। আরে এই বাড়ির সবাই পাগল নাকি? ঠিক তখনই জমিদার তার মাথায় আঘাত করে আর তাকে মারতে শুরু করে, এবং তাকে চিনে না এমন ব্যক্তি হয়তো খুব কমই আছে। হ্যাঁ, আমি বিজয় সেতুপতির কথাই বলছি। এই সিনেমায় সে একজন বাবার চরিত্রে অভিনয় করেছে, আর এখানে তার নাম হচ্ছে রায়ানাম। তো সেই উকিলকে মারার কারণটা হচ্ছে সে সত্যটা জেনে গেছে, মানে রায়ানামের মেয়ে যে নিরুদ্দেশ এটা সেই উকিল জেনে গেছে। তাই সে যেন বাইরে কাউকে এসব না জানায়, সেজন্য রায়ানাম তাকে মারতে চায়। কিন্তু সে জানায় সে কাউকে কিছু বলবে না, সে চুপ থাকবে। তাই তাকে ছেড়ে দেয় রায়ানাম। আর এখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেই গাড়িতে আসলে বেবাম্মা ছিলই না। সাথে গোবিন্দ সেদিন বইটি কাউকে দেয়নি, বরং বইটি সে রেখেছিল শুধু। আর গ্রামের সবাই বিশ্বাস করেছে যে জমিদার মেয়ে বাড়িতেই আছে এবং সে রোজ কলেজেও যায়। তো এখন একটা ব্যাপার ক্লিয়ার যে রায়ানামের মেয়ে বেবাম্মা বাড়িতে নেই। তাহলে সে কোথায় গিয়েছে, কেন গিয়েছে সেটা আমরা পরে জানতে পারবো। রায়ানাম এবার তার ছবির কাছে এসে তার মেয়ের কথা চিন্তা করতে থাকে। তার ঠিক একটু পর তার বাবা এসে তাকে জানায়, তুই ওই উকিলকে মারলি কেন? সে তো সত্যি কথাই বলেছে, প্রায় 5 মাস হয়ে গেছে তোর মেয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছে, আর পুরো গ্রামকে তুই বিশ্বাস করাচ্ছিস যে সে এখনো বাড়িতেই আছে। এই কথা শুনে রায়ানাম অনেক রেগে যায় আর তার বাবার গলা চেপে ধরে। তোমার সম্মান নিয়ে কখনোই তোমাকে চিন্তা করতে হয়নি, কারণ তোমার মেয়ের পাশাপাশি একটা ছেলেও ছিল। দিনের বেলায় সে যেখানেই যেত তোমার ছেলে সন্ধ্যায় তাকে ঠিক ঘরে ফিরে নিয়ে আসতো। কিন্তু বাবা, আমার শুধু একটা মেয়েই আছে। যখন আমি জানি না যে সে কোথায় আছে, তখন আমার পক্ষে মাথা উঁচু করে চলাটা বেশ কষ্টদায়ক।
তুমি জানো কি সেটা? আর আমি তাকে খুঁজে পেলে সে মরবে, না পেলে আমি মরবো। যাই হোক, সিনেমার এই মুহূর্তে এসে আমরা জানতে পারলাম যে রায়া নামের মেয়ে এখন কোথায় আছে সে এটা জানে না। তাহলে চলো এইবার আমরা জেনে আসি এই সিনেমার আসল কাহিনীটা আসলে কি। যাই হোক, এরপর আমাদের কয়েক মাস পূর্বের সময় নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা দেখি জেলেরা মাছ ধরতে এসেছে। জাল তখন অনেক ভারী থাকায় তারা বেশ খুশি ছিল, কারণ তারা বুঝতে পেরেছে জালে প্রচুর মাছ ধরা পড়েছে। অপর পাশে অন্য কয়েকজন তাদের জাল তুলে দেখে যে তাদের জালে আবার মাছ ধরা পড়েনি। তাই তারা প্ল্যান করেছে আমরা যেহেতু মাছ পাইনি তাদেরকেও পেতে দিব না এবং আমাদের মতো তাদেরকেও খালি হাতে ফিরতে হবে। তাই সে তাদের জাল কাটতে চলে যায়। এদিকে এরা সবাই বুঝতে পারে তাদের জাল এরা কেটেছে। আর তখনই এই লোকটি আশি নামের একটি ছেলেকে ডাকে। তাই আশির এন্ট্রি হয় এবার। আর হ্যাঁ, এই ছেলেটি হচ্ছে এই সিনেমার নায়ক, নাম তার আশি। মানে আমরা যেমন 80, 90, 100 হিসেব করি না, তার নামও আসলে ঠিক ওই রকমই শোনায়। আশি ওদেরকে ধাওয়া করে যারা কিনা ওদের জাল কেটেছে এবং তাদের প্রচুর মারাতে শুরু করে। আর আমরা বুঝতে পারি আশি ভালো ফাইটও করতে পারে এবং তার একটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে সে ভালো তোতলাইতে পারে। যেমন যারা ওদের জাল কেটেছে তারা ছিল 4 জন, কিন্তু সে বলে তোরা 2 জন আমাদের জাল কেটেছিস কেন? তখন সে বলে আরে আমরা 4 জন আছি, তুই 2 জন বলছিস কেন? তখন আশির ফ্রেন্ড বলে আরে সে 4 জন উচ্চারণ করতে পারে না, তাই 2 জন বলেছে, কারণ সে তোতলা। আর এটা শুনে এরা অবাক হয়ে যায়। আশি এবার বাসের হর্নের শব্দ শুনতে পায়, তাই সে দ্রুত বাসা আসতে শুরু করে। আর এর কারণটা আমরা একটু পরেই জানতে পারবো। আশি যখন বাসায় আসে তখন এই মেয়েটি আশির দিকে তাকাই থাকে আর তার মা তাকে টেনে হিসড়ে ভিতরে নিয়ে যাচ্ছে। মানে আমরা বুঝতে পারি এই মেয়েটি আমাদের আশিকে লাইক করে। তো আশি ছিল একজন দরিদ্র জেলে পরিবারের ছেলে। ঘর সংসার বলতে গেলে বাবা আর ছেলে নিয়ে। সমুদ্রের পাশে বাসা বেঁধে সমুদ্রে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ হয়। বাবার সাথে সমুদ্রে মাছ ধরা নিয়েই তার জীবন অতিক্রম করতেছিল। আশি তার বাবার সাথে কথা বলেই বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। যাওয়ার পথে সেই বাসটি সে দেখতে পায় যেই বাসটি কলেজে যাবে। আশি তখন তার ফ্রেন্ড সহ বাইকে করে সেই বাস ফলো করতে শুরু করে, কিন্তু পথেই তার বাইক নষ্ট হয়, যার ফলে সে বাসের পিছনে উঠে পড়ে আর ভিতরে সে একটি মেয়েকে দেখতে পায়। তার মানে আমরা বুঝতে পারি ওই মেয়েকে দেখার জন্য সে এত লাফালাফি করতেছে। কিন্তু কে সেই মেয়ে, কি তার পরিচয়? সে ছিল জমিদার পরিবারের একমাত্র কন্যা, নাম তার সঙ্গীতা। কিন্তু বাসার সবাই তাকে বেবা মা বলে ডাকতো। বাস থেকে নামার পর আশি তাকে মন ভরে দেখতে থাকে। এবং এখানে একটা কথা বলে রাখা ভালো, আশি মন্দিরে অনেক ছোটবেলা থেকেই একটি মেয়েকে দেখে আসছে যাকে সে খুবই পছন্দ করত এবং সে মনে মনে ভেবে নেয় যখন সে বড় হবে তখন সে এই মেয়েকে বিয়ে করবে। আর বর্তমানে সেই মেয়েটি হচ্ছে এই মেয়েটি সঙ্গীতা, যে হলো এই সিনেমার নায়িকা। সঙ্গীতা পড়ালেখা করে এলাকার এক কলেজে। প্রতিদিন কলেজ বাসে করে যাওয়া আসা করতো সে। আর আশি সেই সুবাদে প্রত্যেক দিনই সেই বাস আসায় এবং যাওয়ার অপেক্ষায় থাকতো, কেননা একবারের জন্য হলেও সে যেন সঙ্গীতাকে দেখতে পারে। মানে ছোটকাল থেকেই আশি ওরে লাইক করে। তো এখন তো বড় হয়েছে, তাই এখন শুধু সঙ্গীতাকে পটানোর পালা। তো আমাদের আশি কি পারবে সঙ্গীতাকে পটাতে? দেখা যাক কি হয়। অপরদিকে সঙ্গীতা জমিদার ঘরের মেয়ে হয়েও অনেক সাদাসিধা জীবনযাত্রা নির্বাহক ছিল। কোনো একদিন সঙ্গীতার বায়োলজি ক্লাসে ম্যাডাম বলেছিল যে পুরুষত্ব কোনো ছেলের শরীরে থাকে না, তা থাকে মনে। একজন মনের মানুষকে সারা জীবন সঙ্গে নিয়ে হাসি খুশিতে যে জীবন পাড়ি দিতে পারে সেই আসল পুরুষ। তো সঙ্গীতার ম্যাডামের এই কথাটি বেশ ভালো লেগেছিল। এখন আশির প্রত্যেক দিনের অপেক্ষা আর সঙ্গীতার প্রত্যেক দিনের বাসে করে কলেজে যাওয়া আসার মাঝেই হঠাৎ একদিন রাস্তায় অনেক ছেলে পেলেদের সঙ্গে কেউ একজন মারামারি করতেছে। তো সঙ্গীতার মনের অজান্তেই ছেলেটিকে ভালো লেগে যায় তার। হ্যাঁ, যে ছেলেটি রাস্তায় মারামারি করতেছিল সে হচ্ছে আশি। সঙ্গীতা এবার নিস্তব্ধ হয়ে সেই একখান চাহনিতে তাকিয়ে থাকে আশির দিকে। আশিকে মারামারি করতে দেখে সঙ্গীতার ম্যাডামের কথা মনে পড়ে যায়। আর সেই থেকেই আশি সঙ্গীতার মনের মানুষ হয়। সঙ্গীতা আশির দিকে তাকিয়ে আসছে। আশির ফ্রেন্ড এটা বুঝতে পেরে আশিকে বলার চেষ্টা করে, কিন্তু আশি যেহেতু অনেক রেগেছিল তাই সে মারামারি নিয়েই ব্যস্ত থাকে। একটু পর বাস চলে গেলেও সঙ্গীতা আমাদের আশিকে আবার দেখতে থাকে আর আশিও সেটা বুঝতে পারে, সেও অনেক খুশি হয়। ব্যাস, দুইজনের মনের ঘন্টা এবার বেজেই গেল। তো পরের দিন সঙ্গীতা বাসে করে কলেজে যাচ্ছিল। তখন আশি আর তার ফ্রেন্ড সেই বাসটিকে ফলো করতেছিল, কিন্তু হঠাৎ বাসটি দাঁড়িয়ে পড়ে আর ড্রাইভার তাদের দিকে আসতে শুরু করে। এতে তারা দুজনেই ভয় পেয়ে যায়। ড্রাইভার এসে বলে বাস হঠাৎ নষ্ট হয়ে গেছে, জমিদার বাড়ির মেয়ের আজকে পরীক্ষা আছে, তাকে দ্রুত কলেজে যেতে হবে। তাই আমি বলছিলাম যে তাকে তুমি কলেজে পৌঁছে দাও প্লিজ। এতে আশির ফ্রেন্ড রাজি না হলেও আশি কিন্তু চুপ করেই থাকে। ড্রাইভার গিয়ে সঙ্গীতাকে বলে আমার একজন চেনা জানা লোক আছে, তার সাথে কলেজে চলে যান। সঙ্গীতা তখন বাস থেকে নেমে বলে না না, অন্য কারোর সাথে যেতে বললে কি যাওয়া যায় নাকি? আর তখনই সে দেখে আশি
দাঁড়িয়ে রয়েছে, যার কথা কিনা ড্রাইভার বলতেছে। এখন এই কিউট মিষ্টি সঙ্গীতাকে দেখে আমাদের আশি এইবার মনে হয় জ্ঞান হারিয়ে ফেলবে এমন অবস্থা, মানে সে তাকে দেখে পুরাই ফিদা হয়ে যায়। সঙ্গীতাও তখন ভাব নিয়ে তার কাছে আসতে শুরু করে। দুজনে তখন বাইকে করে কলেজে যাচ্ছে, তবে আশির হাত পা তখন কাঁপতেছিল, আর সঙ্গীতাও এটা বুঝতে পেরে মনে মনে হাসতে শুরু করে। কলেজে আসতে না আসতেই দুজনের মধ্যে ধাক্কা লাগে, যার ফলে দুজনে একেবারে শকড হয়ে যায় যে এটা কি হলো। এবার ক্লাসে গিয়ে সঙ্গীতা প্রচুর ঘামতে শুরু করে। এরপরে তারা দুজনে একে অপরকে মনে করে খুব আনন্দে দিন পার করে। একদিন আশি প্ল্যান করে সে সঙ্গীতাকে তার মনের কথা জানাবে, তাও সিটির মাধ্যমে, এবং সেই সিটি এই মেয়েটির দ্বারা সে সঙ্গীতার কাছে পৌঁছে দেয়। পরে সেই রাতে এক অনুষ্ঠানে তাদের দেখা হয়। সঙ্গীতা তখন বলে, তুমি যে সিটি লিখেছো এই সিটিতে কোনো মেয়ে তোমার প্রেমে পড়বে না। আশি তখন বুদ্ধি করে বলে, আমি তো তোমার সাথে প্রেম করার জন্য সিটি লিখিনি, আমি শুধু তোমাকে হাসাতেই চেয়েছিলাম। এই কথা শুনে সঙ্গীতা এবার সত্যি হাসতে শুরু করে। আশি জানায়, আমি সেই ছোটকাল থেকে তোমায় অনেক ভালোবাসি। আর এই কথা শেষ হতে না হতেই যখন পাশ দিয়ে কিছু মহিলা যাচ্ছিল তখন আচমকা ধাক্কা লাগার কারণে সঙ্গীতা আশিকে কিস করে বসে, আর এতে দুজনেই আরো অবাক হয়। সঙ্গীতা তখন লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়, আর এই কিসের ফলে আশির প্রচুর জ্বর আসে। এতে তার ফ্রেন্ড এসে এসব শুনে আশিকে বলে, তোরে কিস করেছে তার মানে সেও তোকে ভালোবাসে। তো একদিন আশি আর তার ফ্রেন্ড কলেজের সামনে দাঁড়িয়েছিল, তখন তার ফ্রেন্ড সঙ্গীতাকে ডাকতে বললে সে ডাকে। আশি তখন সঙ্গীতাকে বলে, এই বেওয়াম্মা। তখন সঙ্গীতা এটা বুঝতে পেরে তার কাছে চলে আসে। তখন আবার আশি লজ্জায় পড়ে যায়। সঙ্গীতা এসে বলে, আমার নাম তো বেওয়াম্মা নয়। আর এই বলে সে চলে যায়। আশি তখন বলে, হে বেওয়াম্মা, তোমার নাম কি তাহলে, সেটা বলে তো যাও। তাই সঙ্গীতা বাসে তখন তার নাম লিখে দেয়। তবে সেই লেখাটি আশির ফ্রেন্ড পড়ে বুঝতে পারে মেয়েটির নাম বেওয়াম্মা নয় সঙ্গীতা, এবং এটার উচ্চারণও করে। কিন্তু আমাদের আশি যখন এটা উচ্চারণ করবে তখন শুরু হয় ওর সেই তোতলামি। সে তখন সঙ্গীতার নাম উচ্চারণ করতে গিয়ে বলে, গীতা, শান্তা। আর এই উচ্চারণ শুনে তারা দুজনে বেশ অবাক হয়ে যায়। সাথে মেয়েটি বুঝতে পারে আশি একটু তোতলা টাইপের, তাই সে পরে তাকে তার নাম উচ্চারণ শেখাতে চাইলো, কিন্তু সে উচ্চারণ করতেই পারলো না। এবার আস্তে আস্তে আশি সঙ্গীতার কাছে আসতে শুরু করে দিল। এরকম একদিন দুই দিন যেতে যেতে তাদের দুজনের মধ্যে গভীর প্রেম হয়ে গেল। আর সেই দিনে সেই আর এটিই ছিল তাদের মধ্যে মিল হওয়ার আসল কাহিনী। নয়তো আশি কোন এক জেলের ছেলে আর সঙ্গীতা হচ্ছে জমিদার ঘরের মেয়ে। প্রেমটি কিন্তু এমনি এমনি হতো না, দুজনে এরপর থেকে ধুমসে প্রেম করতে থাকে। এমনকি সঙ্গীতা লুকিয়ে লুকিয়ে প্রায় দেখা করতো আশির সাথে, আর সেটা কেউ জানতেও পারতো না। আর আমারই ফাটা কপাল আজ পর্যন্ত একটা মাইয়াও পাঠাতে পারেনি, কিন্তু আমার ফ্রেন্ডদের প্রেম ঠিকই করাই দিছি। এবার আমরা রায়া নামকে দেখি সে নৌকা করে এক জায়গায় চলে আসে। ভিলেন চরিত্রে সে বেশ ভালো অভিনয় করেছে এই সিনেমায়। তো তখন সে জানতে পারে এই ছেলেটি নাকি তার বিরুদ্ধে অভিযোগ করেছে পুলিশের কাছে, তাই সে তার সাথে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিতে চায়। কিন্তু ছেলেটির কথা বলার তেজ দেখে সে তাকে সেখানেই মেরে ফেলে। তো আমরা বুঝতে পারি আশির প্রেমিকার বাপ যদি এইরকম হয় তাহলে আশির কপালে কেমন দুঃখ আছে। যাই হোক, এদিকে বাড়িতে আমরা সঙ্গীতার মাকে দেখি, যিনি প্যারালাইজড হয়ে পড়ে রয়েছেন। কিন্তু সঙ্গীতা তবুও তার মাকে খুব ভালোবাসে, তবে তার বাবা তার মায়ের সেরকম কোনো খেয়াল বা যত্ন কিছুই করে না। সাথে এই ছেলেটি হচ্ছে সঙ্গীতার ফুফাতো ভাই, যে তাকে প্রায় সময় গায়ে হাত দিয়ে জ্বালাতন করত। এমনকি যখন সে কলেজে যেত তখনও তাকে বিরক্ত করত সে। তো ওই মুহূর্তে সঙ্গীতা বুঝতে পারে তার বাবা চলে এসেছে, তাই সে দৌড়ে তার বাবার কাছে চলে আসে আর এই ছেলেটির বিরুদ্ধে অভিযোগ করে। কিন্তু রায়া নাম এতে কোনো রিয়াকশন না করে চলে যায়। সঙ্গীতা তখন মনে মনে বলতে শুরু করে, আমার কি তবে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই ভুল হয়েছে? এবং এই ব্যাপারটা সে তার মায়ের সাথে শেয়ার করে। তখন তার মা কিছু করতে না পেরে শুধু দুই চোখ ভরে কান্না শুরু করে। এদিকে সঙ্গীতা একদিন আশিকে বলে, আমি হয়তো তোমার সাথে 3 থেকে 4 দিন দেখা করতে পারবো না। এই কথা শুনে আশি বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তো। সঙ্গীতা বলে, আচ্ছা ঠিক আছে, তোমায় চুমু দিয়ে দিলাম, এবার তোমার জ্বর হবে, তখন এই কয়েকদিন তুমি বাসায় শুয়ে থাকবে। এবার বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু সঙ্গীতা আর আসে না। আর একদিন আশি খেয়াল করে যে তার বাবা সহ গ্রামের সবাই জমিদার বাড়িতে যাচ্ছে তাদের জায়গা জমির সমস্যা মেটাতে, কিন্তু আশিও তাদের সাথে চলে আসে। তো সবাই যখন জমি নিয়ে কথা বলতেছে আশি তখন সঙ্গীতার রুমে চলে আসে। দুজন দুজনকে দেখতে পেয়ে দারুণ খুশি হয় তারা। সঙ্গীতা বলে, তুমি আমার বাসা অবধি চলে আসছো, তোমার ভয় করেনি? আশি বলেছে, না, তবে এখন করছে। সঙ্গীতা বলে, ও আচ্ছা, তুমি কি তবে চাও যে তোমার আবার জ্বর আসুক? আর এই বলে যখন তাকে কিস করতেই যাবে তখন তাদের একজন বলে ওঠে, সবাই চলে আসো, আমাদের ছবি তোলা হবে এখন। এই কথা শুনে আশি চলে আসে আর সঙ্গীতার মন খারাপ হয়। তো আশির জায়গায় আমি থাকলে আমি ওই কিস নিয়ে তবে ফিরতাম। আরে ভাই, এই
সুযোগকে মিস করে নাকি গত। যাই হোক, সবাই ছবি তোলার সময় আচমকা আশিও সেখানে এসে দাঁড়ায় আর তারও ছবি ওঠে। কিন্তু আশি যদি তখনও সঙ্গীতার রুমে থাকতো তাহলে সে হয়তো ধরা পড়তো না। তাই তো আমি কইলাম আমি হলে শালার কিস দিয়ে নিয়ে তবেই ফিরতাম। সাথে ওখানেও 5 থেকে 10 মিনিট সময় যাইতো। তো এই ধরা পড়ার ব্যাপারটা আমি কেন বললাম সেটার ব্যাপারে আমরা পরে জানতে পারবো। এবার আমরা দেখি রায়া নামের বোন তার ছেলে সহ এসেছে জমিদার বাড়িতে। সে গিয়ে রায়া নামকে তার ছেলের সাথে ওর মেয়ের বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু রায়া নাম জানায় তোর পরিবার ওকে গ্রহণ করার যোগ্য না, তাই আমার মেয়েকে ওই রকম নিচু পরিবারে বিয়ে আমি দিব না। এতে তার বোন মন খারাপ করে চলে যায়। এদিকে জমিদার রায়া নাম তার মেয়ের বিয়ে ঠিক করেছে এক সম্ভ্রান্ত জমিদার ঘরের ছেলের সঙ্গে। রীতিমতো সকল সিদ্ধান্ত নেওয়া শেষ। এর কিছুদিন পর জমিদার মেয়ে সঙ্গীতা কলেজে গিয়েছে ঠিকই, কিন্তু হঠাৎ কলেজ সময় পার হচ্ছে তবুও সে ঘরে ফিরতেছে না। তো কিভাবে ফিরবে সঙ্গীতা? কলেজ থেকে পালিয়ে আশির সঙ্গে গিয়েছিল সমুদ্রের মাঝে, আর তার বাবা যে অন্য কারোর সঙ্গে তার বিয়ে ঠিক করেছে সেটা আশিকে বলার উদ্দেশ্যে। কিন্তু সমুদ্রের মাঝে নৌকার সমস্যার কারণে তারা সমুদ্রের মাঝেই আটকা পড়ে যায়। এদিকে রায়া নাম চারদিকে খোঁজ খবর নিতে শুরু করে তার মেয়ের, কিন্তু মেয়ের কোনো খবর সে পায় না। পরে তার একজন লোকের থেকে জানতে পারি যে আজকে যেহেতু সমুদ্রে নৌকা যাওয়া বারণ ছিল, কিন্তু কিছুক্ষণ আগে একটি ছেলে আর মেয়ে নৌকা নিয়ে বের হয়েছে। আর তখন রায়া নাম বুঝতে পারে সেটা তারই মেয়ে হবে যে কিনা সমুদ্রে গিয়েছে। তাই সে এবার গ্রামে চলে আসে আর গ্রামের লোকদের উপর অত্যাচার শুরু করে এবং আশির বাবাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলে যে আমার মেয়ে নিরুদ্দেশ, সে একটা ছেলের সাথে সমুদ্রে গিয়েছে। ভোরের মধ্যে যদি আমার মেয়ে ফিরে না আসে তাহলে এই পুরো গ্রাম আমি জ্বালিয়ে দেব বলে দিলাম, তাই যা করার দ্রুত করো। আশির বাবা তখন ভয় পেয়ে খোঁজ নিয়ে দেখে যে আশি আর ওই মেয়েটি সমুদ্রে গিয়েছে। তাই তারা খুঁজতে বের হয় তাদের। কিন্তু ওইদিকে আবার হয় কি, নৌকা সমুদ্রের মাঝে গিয়ে নষ্ট হয়। মানে আমরা যেমনটা জানি যে নৌকায় এক ধরনের মেশিন থাকে আর সেটার মাধ্যমেই নৌকা চলে, তো সেই মেশিনই নষ্ট হয়। ফলে দুজনেই আটকা পড়ে সমুদ্রের মাঝে। এখানে আশি চিন্তায় পড়ে যায় যে তারা ফিরে যাবে কেমনে, কিন্তু সঙ্গীতা চিন্তা করতেছে এই মুহূর্তটাকে কেমনে স্মরণীয় করে রাখা যায়। তাই দুজনে বেশ কিছু দারুণ মুহূর্ত কাটায় সেখানে। আর তারা সেখানে এতটাই ক্লোজ হয়েছে যে অবশেষে তারা ইন্টিমেটও হয় এই সমুদ্রের মাঝে, এবং এভাবে তারা এই সময়টাকে স্মরণীয় করে রাখে। এর সাথে সঙ্গীতা আশিকে একটা লকেট দিয়ে বলে যে ভালোবেসে ভুল তো আমরা করেইছি, তাই এবার চলো আরো একটা ভুল করি, এটা আমাকে পরিয়ে দিয়ে বিয়ে করে নাও। তো আশি যখন সেটা নিতেই যাবে তখন সেটা পানিতে পড়ে যায় এবং সাথে সাথে আশিও পানিতে ঝাঁপ দেয় আর সেটা উদ্ধার করে। কিন্তু উপরে উঠে দেখে তার বাবা সেখানে এবং তিনি তাকে একটা থাপ্পড় দিয়ে অনেক রাগারাগি করেন। পরে আশির বাবা সঙ্গীতাকে রায়া নামের কাছে ফিরিয়ে দেয় এবং জানায় আপনার মেয়ে একাই গিয়েছিল সমুদ্রে। মানে আশির বাবা আশিকে বাঁচানোর চেষ্টা করতেছে আর কি। কিন্তু রায়া নাম তো জানে তার মেয়ের সাথে একটা ছেলে গিয়েছে, তবে সে এই মুহূর্তে চুপ থাকে, কারণ সে চাইছিল আগে তার মেয়ে বাসা ফিরুক, পরে বাকিটা দেখা যাবে। তাই সে তার মেয়েকে বাসায় নিয়ে আসে। আর আশি বুঝতেও পারে না এসব কি হচ্ছে। বাসা ফিরতেই সঙ্গীতার দাদা তাকে মারতে শুরু করে, কিন্তু তখনই রায়া নাম চলে এসে তাকে বাধা দেয় এবং সঙ্গীতাকে ভিতরে পাঠিয়ে দেয়। তখন দাদা বলে রায়া নাম মেরে ফেলোকে। এতে রায়া নাম বলে মারবো, তবে একে নয়, যেই ছেলেটা ওর সাথে ছিল তাকে। এর মানে আমরা বুঝতে পারি আমাদের আশির কপালে এবার দুঃখ আছে, কারণ আমরা জানি এই রায়া নাম মালটা একদমই সুবিধার না। এদিকে আশির বাবা তাকে বুঝায় সে যেন আর ওই মেয়ের সাথে দেখা না করে, এতে করে আমাদের গ্রামের সবাই বেঁচে যাবে। বাবার মুখে এমন কথা শুনে সে থমকে যায়। এরপর থেকে এরা দুজনেই একা একা কষ্ট পেতে থাকে। ওইদিকে রায়া নাম আবার এলাকার সব জুয়ান ছেলেদের উপর নজর রেখে ঠিক ওই ছেলেকে বের করার চেষ্টা করে যেই ছেলে তার মেয়ের সাথে গিয়েছে আর কি, কিন্তু সেরকম কোনো খোঁজ তেমন একটা মেলে না। তো একদিন রাতে রায়া নাম যখন গোবিন্দর সাথে কথা বলতেছিল তখন কথা বলতে বলতে তার চোখ পড়ে একটা ছবির উপর, যেই ছবিটা কিনা একদিন তার বাসার সামনে তোলা হয়েছিল। আর সেখানে সে আশি নামের সেই ছেলেটিকেও দেখে এবং সে সেই ড্রেস পরেছিল যেই ড্রেসটি কিনা রায়া নাম তার মেয়ের আলমারিতে পেয়েছিল। এবং সেদিন যখন তার মেয়েকে নিয়ে বাসা ফিরে আসছিল তখন আশি যে সঙ্গীতের দিকে এক অন্য ভঙ্গিতে তাকিয়েছিল, আর এই ব্যাপারটাও সেদিন সে নোটিস করেছে। আর এখন সবকিছু মিলিয়ে রায়া নাম পুরোপুরি শিওর হয় যে তার মেয়ের সাথে যে ছেলেটি ছিল সেটা হচ্ছে এর ছেলে আশি। এরপরেই সে বাইরের এলাকার ছেলেদের ভাড়া করে আশির উপর আক্রমণ করতে। কথা মতো সেদিন রাতেই আবার অমাবস্যার জন্য গ্রামে যেহেতু ধুমধাম আয়োজন ছিল, আর সেখানেই তারা আশির উপর আক্রমণ করে। আশি লড়তে লড়তে এক পর্যায়ে তাদের কাছে হেরে যায়, সাথে আশির বাবাকেও মেরে ফেলা হয় এবং তখনই আশিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই রাতে যে বিরাট কিছু একটা হয়ে গেছে সেটা আমাদের এখন দেখানো হয় না, তবে আমরা এটা পরে জানতে পারবো। এবং এই ব্যাপারটা তোমাদের মনে রাখতে হবে যে এই রাতে আশির সাথে কিছু একটা তো হয়েছিল। যাই হোক, এদিকে সঙ্গীতা খোঁজ নিয়ে জানতে পারে যে অন্য এলাকার ছেলেরা নাকি আশির বাবাকে মেরে ফেলেছে, কিন্তু আশির বাবাকে যে ওর বাবাই মেরেছে সেটা তো শুধু আমরাই জানি, আর তো কেউ জানেই না, তাই না? তবে এই ব্যাপারটা আমরা আরো ক্লিয়ার হতে পারবো আরো সামনে। পরে আমরা দেখি রায়া নাম তার বোনের ছেলের সাথে ওর মেয়ের বিয়ে ঠিক করে, কারণ এত ঝামেলার পর কেউ তার মেয়েকে বিয়ে করতে চাইবে না। তাই ওর কাছে মনে হচ্ছে পারিবারিক ভাবে বিয়ে দিলেই সবকিছু বজায় থাকবে।
লাগে। অন্যদিকে আশি হসপিটাল থেকে এসে তার বাবার জন্য প্রচুর কান্না করে, সাথে তার বাবার সাথে কাটানো সময়গুলো মনে করে অনেক কষ্ট পায় এবং তার মধ্যে এবার প্রতিশোধ নেওয়ার আবেগ জেগে ওঠে। তাই সে দ্রুত বের হয়ে পড়ে রায়ানামকে মারতে এবং চলে আসে জমিদার বাড়িতে। একটু পর বাড়ির সব লাইট বন্ধ হয়। এর সাথে বলতে শোনা যায় সঙ্গীতা নাকি তার রুমে নেই। এর মানে এটাই দাঁড়ায় যে সে বাড়ি থেকে পালিয়েছে। তাই রায়ানাম সবাইকে গাড়ির বদলে সাইকেল নিয়ে পাঠিয়ে দেয় তার মেয়েকে খুঁজতে, কারণ গাড়ি নিয়ে গেলে সবাই ব্যাপারটা অন্যভাবে দেখতে পারে, সেজন্য আর কি। এমনটা দেখে আশিও বেশ অবাক হয়। একটু পর সে একটা রুমে গিয়ে সঙ্গীতা দেখা পায়। তো তাকে দেখে সঙ্গীতা দারুণ খুশি হলেও আশি তেমন একটা খুশি হয় না। সঙ্গীতা বলে চলো আমরা পালিয়ে যাই, এটাই সময়। আশি তখন যেতে চায় না কোনোভাবেই, কিন্তু সঙ্গীতা যখন নিজেকে মেরে ফেলার হুমকি দেয় তখন আশি রাজি না হয়ে কি আর করবে, তাই সে তাকে নিয়ে পালিয়ে যায়। এর মাঝেই তাদের সামনে অনেক বাধা চলে আসে, তবে সব বাধা অতিক্রম করে তারা ট্রেনে করে পালিয়ে যায়। এদিকে মাঝরাতে রায়ানামের বোন তার ছেলেকে নিয়ে আসে, মানে তার ছেলের সাথেই তো সঙ্গীতার বিয়ে ঠিক হয়েছে তাই না। আর একটু পর সেখানে সবাই চলে আসে। তখন একজন জানায় যে সঙ্গীতা নাকি ট্রেনে করে পালিয়েছে। এই কথা শুনে রায়ানাম তাকে একটা থাপ্পড় দেয় এবং গোবিন্দকে সঙ্গীতার রুমে গিয়ে চেক করে আসতে বলে। তখন এই মালটা গিয়ে কি করে দেখো, সে গিয়ে সবকিছু এমন করে রাখতেছে যেন সবাই বুঝতে পারে যে হ্যাঁ সঙ্গীতা তো রুমেই আছে, এবং এই কথা সে বাইরে গিয়ে বলে। রায়ানাম তখন বলে সঙ্গীতাকে প্রতিদিন কলেজে নিয়ে যাওয়া আসা করাতে হবে, তার স্কুলের হাজিরা খাতায় সে যেন উপস্থিত লেখা থাকে, এবং এরকম অনেক কিছুই বলে আর কি। মানে আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি। রায়ানাম জানে যে তার মেয়ে পালিয়েছে, কিন্তু সে চাচ্ছে এই ব্যাপারটা যেন গ্রামে ছড়িয়ে না পড়ে, এবং এসব করতে বলার কারণ হচ্ছে সবাই যেন মনে করে যে হ্যাঁ সঙ্গীতা বাসাই আছে আর সে কলেজে যাওয়া আসা করে রোজ। এবং তার বোনকে বলে চিন্তা করিস না, পুরোহিতের দেওয়া সময়ের মধ্যেই আমার মেয়ে তোর ঘরের বউ হবে। অন্যদিকে এরা দুজনে ঘুরতে ঘুরতে একটা বাসায় উঠে পড়ে। সঙ্গীতা তখন আশির কাছে আসতে চাইলে আশি তাকে এড়িয়ে চলে। এরপরে আশি বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, এই বলে দুজনে দুজনকে জড়িয়ে ধরে। আর এই অবস্থায় সঙ্গীতার ভাবভঙ্গি দেখে আমরা বুঝতে পারি, যাই হোক এই ব্যাপারটা আমরা যেমন বুঝতে পারি সাথে আশিও বুঝতে পারে। আর তখনই তার সেই রাতের কথা মনে পড়লে সে তার থেকে পালিয়ে যায় এবং বাইরে গিয়ে পাগলের মতো করতে শুরু করে। এবং গাইস এই ব্যাপারটাও তোমাদের মনে রাখতে হবে যে আশি কেন তাকে ইগনোর করতেছে। ঘটনা কি, ঘাপলা তো কিছু একটা আছেই। আর আমি কিন্তু আবারও বলছি সেই রাতে কিছু একটা তো হয়েছিল, সামনেই আমরা জানবো সেটা। এদিকে আশির এই ব্যবহারে সঙ্গীতার কাছে কেমন যেন অদ্ভুত লাগে, তবে সেরকম গুরুত্ব সে এখন দেয় না আর কি। এরপরে অনেক দিন কেটে যায়। তো একদিন তারা দুজনে বসে আছে, সেই সময় সঙ্গীতা জানায় দিন দিন আমরা কেমন যেন দূরে চলে যাচ্ছি, আর আগের মতো তোমার মধ্যে সেই ভালোবাসা আমি খুঁজে পাচ্ছি না। তোমার হয়েছে কি, তুমি এরকম করতেছো কেন? কিন্তু তার কথার কোনো উত্তর আশি দিতে পারে না। তো এভাবে আরো কিছুদিন কেটে যায়। আশি তখন জানায় সে তাকে বিয়ে করবে। এই কথা শুনে সঙ্গীতা অনেক খুশি হয়। তো সেদিন যখন তারা রেল স্টেশনে ছিল তখন আশি বলে তুমি থাকো, আমি গিয়ে টিকিট নিয়ে আসি। সঙ্গীতাও তখন হাসি মুখে তাকে যেতে বলে। আর একটু পর আশি এসে দেখে যে সঙ্গীতা সেখানে নেই, তাকে নাকি কারা ট্রেনে করে নিয়ে যাচ্ছে। তবে আমাদের এখন সেটা দেখানো হয় না এবং সেটা আমরা পরে জানার চেষ্টা করব। সঙ্গীতাকে হারিয়ে কষ্ট পেয়ে আশি কাঁদতে শুরু করে। এবার আমাদের এই সিনেমার আসল যে মেন টুইস্ট আছে না, সেই অবস্থায় নিয়ে আসা হয়। এবার একের পর এক টুইস্ট দেখতে পারবো আমরা। ওকে, তো আমরা দেখি রায়ানামের লোকেরা সঙ্গীতাকে এখান থেকে তুলে নিয়ে এসেছে। রায়ানাম তখন তার মেয়েকে আদর করে খাইয়ে দিচ্ছে, কিন্তু সে খাচ্ছে না। রায়ানাম জানায় 2 দিনের মধ্যেই তোর বিয়ে, তাই ঠিক মতো খেয়ে নে, দেখতে সুন্দর লাগতে হবে তো নাকি। কিন্তু সঙ্গীতা জানায় তুমি কি ভেবেছো আমাকে এভাবে আটকে রেখে দিলে আমি থেকে যাব? কখনোই না, আমি যে কোনো সময় এখান থেকে পালিয়ে যাব। আমি শুধু আশিকেই ভালোবাসি বাবা, এবং তার সাথেই থাকতে চাই, প্লিজ বোঝার চেষ্টা করো। রায়ানাম বলে যদিও তুই পালিয়ে গিয়েছিস, কিন্তু তুই এখানেই আসিস তা পুরো গ্রামকে বিশ্বাস করতে বাধ্য করেছি আমি। তুই পালিয়ে গেলে আমি চুপ করে বসে থাকবো এটা ভাবলে কিভাবে? আমার সম্মানহানি করতে চাস তুই? আমার পছন্দের ছেলের সাথেই তোর বিয়ে হবে আর তার সাথেই জীবন কাটাবি তুই। এসব শোনার পর সঙ্গীতা বলে জানি না একটা মেয়ে এসব কথা কিভাবে তার বাবাকে বলে। আমি প্রথমবার যখন আশির সাথে পালিয়েছিলাম আমি ওর সাথে শুয়েছি, তুমি কি সেটা জানো? হ্যাঁ আমি জানি, আমি অনেকদিন তোকে খুঁজেছি কিন্তু পাইনি। আর তুই কি জানিস বিয়ের 2 দিন আগে কিভাবে তোকে খুঁজে পেলাম? আমি নিজে থেকে তোকে খুঁজে পাইনি, আমি তোকে খুঁজে পেয়েছি কারণ ও তোকে ছেড়ে দিয়েছে। অপদার্থ কোথাকার, ও আমাকে ফোন করে সব বলেছে, প্ল্যাটফর্ম নাম্বার থেকে শুরু করে সবকিছু, আর তাই আমি তোকে পেয়েছি। সঙ্গীতা বলে এটা সত্য না, এটা মিথ্যা। তুমি আমাকে মিথ্যা বলছো বাবা, তাই না? আচ্ছা তুই কি সত্যিই ওর সাথে শুয়েছিস? যদি তুই আমাকে সত্যি করে বলিস যে তুই গত 6 মাসে একবারের জন্য হলে ওর সাথে শুয়েছিস, তাহলে তোকে আমি এখান থেকে যেতে দেব। মনে করার চেষ্টা কর, তুই কিভাবে ভাবতে পারলি আমার সম্মান মাটিতে মিশিয়ে দেওয়ার পরও আমি ওকে ছেড়ে দেব? তুই জানিস আমি কি করেছি? এই বলে সে হাসতে শুরু করে। আর তখন আমাদের সেই দিনের সেই অমাবস্যার রাতে নিয়ে যাওয়া হয়। দেখা যায় বাবা ও ছেলেকে ধরে রাখা হয়েছে এবং সেখানে রায়ানামও চলে আসে। আশির বাবা রায়ানামের কাছে অনুরোধ করে সে যেন তার ছেলেকে ছেড়ে দেয়, কিন্তু তার এই কথা রায়ানাম কোনো পাত্তাই
দিচ্ছে না। এর এক পর্যায়ে আশির বাবার সাথে রায়ানামের এমন কিছু কথা হয় যার কারণে রায়ানাম তখন সব রাগ আশির উপর দিয়ে চালিয়ে দেয়। তো রায়ানাম তখন কি করে, সে গিয়ে আশিকে বলে, এই তোর পৌরুষ দেখেই আমার মেয়ে তোর প্রেমে পড়েছিল, তাই আমি তোকে মারবো না, আমার মেয়ে যেই পৌরুষের মোহে পড়েছে সেটাই আমি কেটে দেবো। এই বলে রায়ানাম সেটাই করে যেটা আসলে হওয়ারই ছিল। আর ছেলের এমনটা দেখে আশির বাবা সেখানে হার্ট অ্যাটাক করে মারা যান। রায়ানাম তখন আশির কাছে এসে বলে, এই তুই আমার মেয়ের প্রেমে পড়েছিস, তারপরও আমি তোকে বাঁচতে দিলাম, কারণ তুই আর কোনোদিন প্রেম করতে পারবি না, তুই অসহায় হয়ে বাঁচবি। আর এই অবস্থায় আশির নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। রায়ানাম তখন বলে যে ভালোবাসা তখনই মহান থাকে যখন এটা শুধুমাত্র সমাধি এবং ইতিহাসের বইতেই বিরাজ থাকে। যদি এটা প্রেমে পরিণত হয় আর পরিবারের জন্ম দেয় তখন এটা আর মহান থাকে না। সেজন্যই ভালোবাসার অস্তিত্ব কেবল ইতিহাসই পাওয়া যায়, সমাজে এর কোনো ভবিষ্যৎ নেই। এবার আমাদের বর্তমানে নিয়ে আসা হয় আর আমরা দেখি সঙ্গীতা গত 6 মাসের মধ্যে আশির সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে শুরু করে এবং বুঝতে পারে যে আশি কেন তার কাছে আসতো না। আর ব্যাপারটা যখন সে এবার পুরোপুরি বুঝতে পারে তখন সে একেবারেই ভেঙে পড়ে আর কান্না শুরু করে। এবং এই ব্যাপারটা আসলে একজন ছেলে আর মেয়ের জীবনে খুবই হতাশাজনক বটে। যাই হোক, এত কিছুর পরেও আমরা দেখি সঙ্গীতা হাঁটু মুড়ে বসে এবং সেই রকম কনফিডেন্ট নিয়ে খাইতে শুরু করে। তো এখন হয়তো তুমি বলতে পারো যে এই অবস্থায় সে এত কনফিডেন্ট পায় কেমনে, তাই তো একটু পর জানবো সেটা। খাওয়া দাওয়া শেষ হলে সে গোবিন্দকে জানায় আমার ছোট্ট একটা উপকার করবে, আশি যেখানেই থাকুক না কেন আমাকে কি তার কাছে নিয়ে যেতে পারবে। এই বলে যখন সে যেতেই যাবে তখন রায়ানাম তাকে থামায়। সে বলে হাত ছেড়ে দাও বাবা। রায়ানাম বলে তোকে দেওয়ার মতো ওর কিচ্ছু নেই। সঙ্গীতা বলে হাত ছেড়ে দাও বাবা, আমি কিন্তু রেগে যাচ্ছি, আমি বিরক্ত হয়ে যাচ্ছি, আসলে আমার তোমার উপর রাগ করা উচিত, যদিও তুমি তাকে নরকে ঠেলে দিয়েছো। আশি আমাকে তোমার ব্যাপারে সত্যটা না জানিয়ে নীরবে সহ্য করে গেছে, তাই আমি ওর উপরেও রেগে আছি। আমি ওকে খুঁজে বের করব আর বাকি জীবন ওর সাথেই কাটাবো। আমি তোমার মেয়ে, তুমি কিভাবে ভাবতে পারলে যে আমি আশির সাথে শুধু রাত কাটানোর জন্য চলে গিয়েছি? আমি যদি শুধুমাত্র শোবার জন্য ওর সাথে যেতাম, আমি ওর সাথে এতদিন থাকতে না পেরে বাড়ি চলে আসতাম। ও আমাকে ভালোবাসতো বাবা। সে আমাকে সমুদ্রে নিয়ে গিয়েছিল কারণ আমি বায়না ধরেছিলাম, আর আমি যা চেয়েছিলাম তা সে আমাকে দিতে পারেনি, তাই সে আমাকে তোমার সাথে বাড়িতে পাঠিয়েছে। শুধু এইটুকুই, আর কিচ্ছু না। এর মানে এই না যে ও আমাকে ভালোবাসে না। তুমি বা আশি কিভাবে বিচার করতে পারলে আমি কার সাথে থাকবো আর কার সাথে থাকবো না? মেয়ে হিসেবে আমারও তো একটা মতামত আছে নাকি? তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে না গত 6 মাসে আমি তার সাথে ছিলাম কিনা? হ্যাঁ, আমি ছিলাম বাবা, এবং এই কয়দিনে আমি এক মুহূর্তের জন্য কোনো কিছুর শূন্যতা বোধ করিনি। কোনো মেয়ে কি কখনো আশির চেয়ে ভালো মানুষ খুঁজে পেতে পারে বাবা? বাবা, ভালোবাসার মানে ভালোবাসার মানুষটাকে আঁকড়ে ধরে থাকা, তাদের চলে যেতে দেওয়া নয়। ভালোবাসার ব্যাপারে তুমি বা কি বুঝবে? যখন থেকে মা শয্যাশায়ী, তুমি কি একবারের জন্য ভালোবেসে তার হাতটি ধরেছিলে? তাকে ছেড়ে যাওয়ার জন্য কষ্ট অনুভব করেছিলে কখনো? করনি। আমি কিভাবে তোমাকে বুঝাবো বাবা? আশিকে কখনোই আমার উপরে শুতে হবে না। সে যদি শুধু আমার পাশে শোয় এটাই আমার জন্য যথেষ্ট। যদি তুমি সত্যিই ভেবে থাকো আমি শুধু শোয়ার জন্য ওর সাথে গিয়েছিলাম, তাহলে আমি বলবো আমি ওর সাথে পুরো একটা রাত কাটিয়েছি। সেই অভিজ্ঞতাই আমার সারা জীবনের জন্য যথেষ্ট। আমি আশির কাছে চলে যাচ্ছি, আশীর্বাদ করো বাবা। এতে রায়ানামের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে জোর করে আশীর্বাদ নেয় আর সঙ্গীতা বের হয়ে পড়ে আশির উদ্দেশ্যে। মেয়ের মুখে এসব কথা শোনার পর রায়ানাম এবার থমকে যায় এবং নিজের প্রতি ঘৃণা তৈরি হয় তার, এবং এখানে রায়ানামের চ্যাপ্টার ক্লোজ হয়। ওইদিকে সঙ্গীতা আশিকে খুঁজতে খুঁজতে চলে আসে সমুদ্রের তীরে, যেখানে আশি আগে থেকেই বসেছিল মন খারাপ করে। সঙ্গীতা তখন তার পাশে এসে বসে, আর তখনই পাশে একটি মূর্তির কাছে একজন বৃদ্ধ ও তার নাতনি আসে আশীর্বাদ নিতে। তার নাতনি জানায়, দাদু, ভগবানের তো একটা হাত নেই, এখনো কি তিনি আমাদের আশীর্বাদ এবং ইচ্ছা পূরণ করতে পারবেন? দাদু বলে, হতে পারে প্রতিমাটি ভাঙ্গা, কিন্তু কোনো কিছুই ভগবানের ক্ষতি করতে পারে না। দেবত্ব থাকে ভিতরে, প্রতিমার বাহিক্য ক্ষয়ে কিছু যায় আসে না। প্রেম এবং দেবত্ব কখনোই শারীরিক ত্রুটি দ্বারা হয় না, এবং তাদের এই কথায় আবার এরা দুজনে ইন্সপায়ার হয়। এর সাথে সঙ্গীতা বলে, দেখো, শুধুমাত্র তোমার পাশে বসে থাকো আমি কেমন ঘামছি। আর দুজনের মুখের ওই হাসির সাথেই পূর্ণতা পায় তাদের ভালোবাসা। সাথে শেষ হয় এই সিনেমাটি। যদিও রায়ানাম আশির পুরুষত্ব কেটে দিয়েছে, তবে সে আশিকে পুরুষ হওয়া থেকে আটকাতে পারেনি। মানুষের হৃদয় সমুদ্রের মতো, আর সেখানে ভালোবাসা জন্ম নেয় ভরা জোয়ারের মতো। সমুদ্রকে হয়তো সীমানা দিয়ে আটকানো যায়, কিন্তু ভরা জোয়ারকে কখনোই আটকানো যায় না। সে কারণে সঙ্গীতা সব বাধা পেরিয়ে আশির সাথে চলে এসেছে। তো এক জীবনে শুধু এতটুকু ভালোবাসাই কি যথেষ্ট নয়? এবং গাইস, আশা করি তুমি বুঝতে পেরেছো। যাই হোক, সিনেমাটি তোমার কাছে কেমন লেগেছে, সাথে এক্সপ্লেনেশন কেমন হয়েছে জানাতে ভুলবে না কিন্তু। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।